সইজাল কাণ্ডে ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি সংলগ্ন জায়গায় তল্লাশি চালানো হয়েছে, তা চালিয়েছে সিআইডি। আবারও কি মমতা বন্দ্যোপাধ্যায়ের দরজায় কড়া নাড়বে পুলিশ বা প্রশাসন? কারণ শীতলকুচিতে উস্কানি দেওয়ার অভিযোগ। শীতলকুচিতে 2021 সালে কেন্দ্রীয় বাহিনী এবং গ্রামবাসীর সংঘর্ষে মৃত্যুর ঘটনা ঘটেছিল এবং সেখানে শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গ্রামবাসী এই ঘটনায় উস্কানির অভিযোগ। দেবাশিস ধর সেই সময়ের পুলিশ কর্তা, যাকে সাসপেন্ড করা হয়েছিল, এবং সেই ঘটনায় উস্কানির অভিযোগ। এই যে দেখছেন শীতলকুচির ঘটনার ছবি, শীতলকুচিতে 2021-এ। এবার সোনারপুরের উত্তরের বিধায়ক দেবাশিস ধর সেই ঘটনার প্রসঙ্গ টেনে এনে জল্পনা উস্কে দিয়েছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর রয়েছে। দেবাশিস ধর আজকে বিধানসভায় দাঁড়িয়ে কি বললেন আগে দেখুন। আমাদের শীতলকুচি যে ঘটনা সবাই জানে, যখন ওই নমিনেশন ফাইল করতে হয় এটা সামনে এসেছিল যে শীতলকুচি ঘটনা যেটা হয়েছিল, ওই ঘটনায় 3টি এফআইআর হয়েছিল। তার মধ্যে গত সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন, তার এগেনস্টেও একটা এফআইআর হয়েছিল ওই উস্কানি দিয়ে ঘটনাটা ঘটানোর জন্য। দুঃখের বিষয়, সেই ঘটনাটা কোনোদিন সিআইডি তদন্ত করেনি তৎকালীন। তার এগেনস্টে স্পেসিফিক এফআইআর আছে। আমি বলবো যে সেই ব্যাপারটা যেন তদন্ত করে কেন সত্যিকারের শীতলকুচি ঘটেছিল এবং কিভাবে উস্কানি দিয়ে এই ঘটনাটা ঘটানো হয়েছিল সেটা যেন সামনে আসে। এই একই বক্তব্য এবারের বিধানসভার আগেও উনি বলেছিলেন। নির্বাচন কমিশন অত্যন্ত সজাগ ছিল এবং এই ঘটনাটা ঘটতে দেয়নি, না হলে হয়তো আরো এরকম অনেক বড় বড় ঘটনা ঘটতে পারত। এই যে বিধানসভায় বললেন না দাঁড়িয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর রয়েছে, এই তথ্যটা বিধানসভায় রেকর্ড করিয়ে নিলেন সোনারপুর উত্তরের বিধায়ক। 2021-এর 10ই জুলাই বিধানসভা নির্বাচনের 4র্থ দফার ভোটের দিন শীতলকুচির এই জোড়পাটকি গ্রামে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে গ্রামবাসীদের সংঘর্ষ হয়। কেন্দ্রীয় বাহিনীর গুলিতে 4 গ্রামবাসীর মৃত্যু হয়। নির্বাচন কমিশনের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বন্দুক ছিনিয়ে হামলার চেষ্টা হলে তাঁরা আত্মরক্ষায় গুলি চালিয়েছিলেন। তবে এই গুলি চালানোকে গণহত্যা বলে নির্বাচনী প্রচার তুঙ্গে নিয়ে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেবাশিস ধর এখন সোনারপুর উত্তরের বিধায়ক, তিনি তখন ছিলেন কোচবিহারের পুলিশ সুপার। আজ বিধানসভায় তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগটা রেকর্ড করালেন। এবং আচমকা অভিযোগ নয়, 2021-এই বিজেপি একটি অডিও টেপ প্রকাশ করেছিল। বিজেপির দাবি ছিল সেই অডিও টেপে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোচবিহারের তৃণমূল নেতা, তৎকালীন তৃণমূল নেতা এবং প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায়ের কথোপকথনের বিস্ফোরক প্রমাণ রয়েছে। মাথা ঠান্ডা করে ভোটটা করো, তারপরে বিচার আমরা করবো। একদম আমি অ্যারেস্ট করাবো সব কটা সিআরপিএফকে। ডেড বডি গুলো এখন রেখে দাও, কালকে ডেড বডি গুলো নিয়ে র্যালি হবে। আজকে পরিবারগুলোকে বলবে কেউ ডেড বডি নেবে না। ঠিক 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 সব থাকবে। আগে ভোটটা করে নাও মাথা ঠান্ডা করে। আছি ফিল্ডে, আমি পড়ে আছি। করেছিল এরা কারা করেছে? সিআরপিএফ সিআরপিএফ লোকগুলো কারা? পুরো আমাদেরই লোক। পুরো এফআইআর করবে লয়ারকে দিয়ে, নিজের ইচ্ছে মতো করবে না। ওকে ওকে এফআইআর বাড়ির লোক যেটা করবে আমি বলে দেবো আফটার ইলেকশন, যাতে এগুলো ওদের কমান্ডার থেকে শুরু করে এসপি থেকে শুরু করে সব কটা ফাঁসে। এসপি কেও ফাঁসাতে হবে, আইসি কেও ফাঁসাতে হবে। ঠিক ঠিক। আর এই ঘটনা যখন সামনে আসে, এই ফোন যখন অডিও যখন সামনে আসে, তারপরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমা চাইতে হবে। मैं पूछना चाहता हूं कि क्या आपका वो भाषण वो 4 लोगों के मृत्यु के लिए जिम्मेदार नहीं है क्या? आपने उनको उकसाकर एक गोलीबारी का कारण दिया है। ममता दीदी के पास अभी भी समय है, ये जो उन्होंने भाषण किया था इसके लिए बंगाल की जनता के समक्ष माफी मांगे। দেবাশিস ধর সোনারপুর উত্তরের বিধায়ক, তৎকালীন পুলিশ সুপার, কোচবিহারের। শীতলকুচিতে গুলি চালানোয় কি মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানি দিয়েছিলেন? তিনি আমাদেরকে কি বললেন দেখুন।
শীতলকুচির ঘটনায় 3টে এফআইআর হয়েছিল। ওয়ান ইজ এগেনস্ট যারা গ্রামবাসী মব ওই ঘটনাটা ঘটিয়েছিল, ওটা করেছিল প্যারামিলিটারি ফোর্স এর কমান্ডিং অফিসার করেছিল। সেকেন্ড এফআইআর হয়েছিল দিদেন সিএম এর এগেনস্টে, যেটা নিয়ে কোনোদিন কেউ জানতো না, কোনো তদন্ত হয়নি, সিআইডি ওটা কোনোদিন সামনেই আনেনি। থার্ড হয়েছিল যে প্যারামিলিটারি ফোর্সের এগেনস্টে, যার জন্য ওদেরকে ডাকা হয়েছিল। ফলে আমাদের সকলের এগেনস্টে ইনভেস্টিগেশন হয়েছে, যতবার ডেকেছে গেছি, আমি কোনো বেলও চাইতে যাইনি। মমতা ব্যানার্জি এগেনস্টে ওটা শেষ হওয়া দরকার না। এই পুরো ঘটনাটাই যে মমতা ব্যানার্জি ইনস্টিগেশনে হয়েছিল, এবারেও একই কথা বলেছিল, এবারে ইলেকশন কমিশন অনেক সজাগ ছিল। কত বড় ঘটনা উনি ঘটিয়েছিলেন, উনি চেয়েছিলেন মুসলিম ভোটটাকে একাট্টা করতে এবং সিম্প্যাথির কার্ড খেলতে, জেনে বুঝে পুরো ঘটনাটা ঘটিয়েছে মমতা ব্যানার্জি। স্থানীয় বাসিন্দারা যারা সেই দিনের ঘটনার প্রত্যক্ষদর্শী, তারা বিস্ফোরক অভিযোগ করছেন। দেখুন, মুখ্যমন্ত্রী তিনি তখন বলেছিল বিভিন্ন জনসভায় যে মহিলাদের বা পুরুষদের লাঠি ঠ্যাঙ্গা নিয়ে এবং সেখানে মহিলাদের খাতা খুন্তি নিয়ে ঝাড়ু নিয়ে প্রতিবাদ করতে বলেছিল সিএস এবং বিএসএফ এর বিরুদ্ধে। তাই ওনার উস্কানিতেই এই ঘটনা ঘটেছে। কিছু এক কমিউনিটি আর এক কমিউনিটিকে আটকানোর চেষ্টা করছিল, তাদেরকে ভোট বাধা দেওয়ার চেষ্টা করছিল। তারপরেও স্কুলে লাঠি ঠ্যাঙ্গা নিয়ে এসে 300-350 পাবলিক এসে অতর্কিতভাবে সিএসএফ এর কাছ থেকে বন্দুক কেনার চেষ্টা করে, তার বদলা কিন্তু গুলি করে। মুখ্যমন্ত্রী উনি নিজেই নির্দেশ করেছিলেন সিআইএসএফ যারা আছে বা যে সমস্ত জওয়ান আছে সমস্ত ওনাদের উপরে এমনভাবে আক্রমণ করুন যে ঝাড়ু ঝাঁটা নিয়ে বা ওনাদের বন্দুক কেড়ে নেওয়া, এই সমস্ত উস্কানিমূলক ভাষণগুলোর জন্যই এই ঘটনাটা ঘটেছে। আমরা যদি এটাকে পরোক্ষভাবে চিন্তা ভাবনা করি যে তৎকালীন মুখ্যমন্ত্রীর উস্কানিমূলক বার্তার জন্যই এই ঘটনা ঘটেছিল, এটার জন্য দায়ী করতে হলে একমাত্র তৎকালীন মুখ্যমন্ত্রীই দায়ী আছে। দুর্নীতি প্রমাণ হলে প্রাক্তন মুখ্যমন্ত্রীকেও রেয়াত নয়। আজকে শুভেন্দু অধিকারী তিনি বিধানসভায় এই হুঁশিয়ারি দিলেন, আমফান দুর্নীতি, আমফান তাতে ত্রাণ কেন্দ্রীয় সরকারের ত্রাণ থেকে টাকা, কেন্দ্রীয় সরকারের ত্রাণ তহবিল থেকে, এই সমস্ত কিছুতে কাটমানি, তোলাবাজি সব অভিযোগ রয়েছিল। এবার শুভেন্দু অধিকারী বললেন দুর্নীতিতে ছাড় নয় মমতা বন্দ্যোপাধ্যায়কেও। শুধু তাই নয়, ক্যাগ রিপোর্ট, সিএজি রিপোর্ট, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের রিপোর্ট পেশ হবে 25শে জুলাই বিধানসভায়, এবং সেদিনই বোঝা যাবে কার কার বিরুদ্ধে এই দুর্নীতির অভিযোগ। বিগত সরকারের সময়ে আমাদের ক্যাগ রিপোর্টগুলি যা কার্যত ম্যান্ডেটারি ছিল এই মহতি সদনে পেশ করা এবং তার উপরে আলোচনা, ডিসকাশন ইত্যাদি করা। আপনারা জানেন যে কাজটা হয়নি। এর সাথে সাথে লোকায়ুক্তের রিপোর্টও এই হাউসে প্রতি বছর প্লেস করা বাধ্যতামূলক ছিল, যা বিগত সরকার করেননি। এক্ষেত্রে খুব পরিষ্কার বলতে চাই, আগামী 25 তারিখে ক্যাগের রিপোর্টগুলো তো প্লেস হবেই, পরবর্তী সেশনে আমরা ক্যাগের রিপোর্ট নিয়ে ডিসকাশন এবং তার যে রেকমেন্ডেশন রয়েছে তার উপরে সিদ্ধান্ত করব, এবং যেখানে যেখানে দুর্নীতির প্রামাণ্য ক্যাগ ধরবে, তিনি মুখ্যমন্ত্রী হন, মন্ত্রী হন আর যে যত বড় নেতাই হন, তার বিরুদ্ধে এফআইআর করার জন্য আমরা রাজ্যপালের কাছে সুপারিশ করব। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি আমফানের সময় 2 দফাতে 3750 কোটি টাকা দিয়েছিলেন। বড় দুর্নীতি হয়, কলকাতা হাইকোর্টে জনস্বার্থের মামলা হয়, বিশেষ ক্যাগ তদন্ত হয়েছিল, সেই তদন্ত রিপোর্ট প্রকাশ্যে আনা হয়নি, হাউসে প্লেস করা হয়নি, এবং সেই তদন্ত রিপোর্টে যাদেরকে অভিযুক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছিল সেটাও করা হয়নি। আমরা বিশেষ অধিবেশন বসানোর জন্য রাজ্যপাল মহোদয়ের মাধ্যমে আপনার কাছে সুপারিশ করব, যাতে আমফানের বিশেষ ক্যাগ রিপোর্ট নিয়ে এই হাউসে ডিসকাশন হয়, এবং বড় বড় ভাষণ যারা দিচ্ছেন গতকাল এক ঝুড়ি লোক নিয়ে, তাদের মুখোশটাও আমরা অতি দ্রুত খোলার ব্যবস্থা করব এবং আইনানুগ ব্যবস্থাও গ্রহণ হবে। সোমবার বিধানসভায় 21শে জুলাইয়ের ফাইল খোলা হয়। সেদিনই মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিয়ে বলেছিলেন আমফান ও কোভিড দুর্নীতির ক্যাগ রিপোর্ট প্রকাশ করা হবে। কি বলেছিলেন দেখুন।
বেশ কিছু তথ্য আছে, আমরা প্রয়োজন মতো সেগুলো প্রকাশ করব। যেমন আমফানের ক্যাগ রিপোর্ট, যেমন কোভিডে মেডিকেল ইকুইপমেন্ট পারচেজ রিপোর্ট, সব তথ্য আমার কাছে আছে। তথ্য আমি বের করেছি, পাবলিক ডোমেনে আসা উচিত, বিধানসভার টেবিলে আসা উচিত, এবং আপনারা যা যা ধ্বংস এখানে করে গেছেন এটা পশ্চিমবঙ্গের লোককে জানানোর দায়িত্ব আমাদের সকলের। আমরা সে কাজটা করব। গতকাল 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে পাল্টা দেন এবং তিনি আমফান প্রসঙ্গ তোলেননি যদিও, কিন্তু কোভিড নিয়ে ক্যাগ রিপোর্টের নিয়ে বলেন। এখন আবার দেখছি কোভিড নিয়ে তদন্ত করবে, করুন। আমি চাই নরেন্দ্র মোদী আগে ফাঁসবে, আমরা নই। আমরা তখন চিফ মিনিস্টার ছিলাম, ভিডিও কনফারেন্স করে একটা কোম্পানির নাম ব্র্যাকেট করে গোল করে এখান থেকে এই কোম্পানি থেকে কোভিডের ইনজেকশন নিতে হবে, এটা যিনি বলেছিলেন তার নাম ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদীজি। রাজ্য রাজনীতি থেকে আবার ঝড় তুলবে আমফান, কারণ এই যে ক্যাগ রিপোর্ট প্রকাশ করার হুঁশিয়ারি দিলেন 25শে জুলাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিশেষ করে ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টার্গেট। ডায়মন্ড হারবারের সাংসদকে যেভাবে ত্রাণ নিয়ে জালিয়াতির অভিযোগে দায়ের করা অভিযোগ তুলে ধরলেন অভিজিৎ দাস, সেই সময় 2024-এ প্রার্থী অভিজিৎ দাস ববি, বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি, তিনি ইতিমধ্যেই ত্রাণ নিয়ে জালিয়াতির অভিযোগ দায়ের করেছেন। তার অভিযোগ, একই ফোন নাম্বার বা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ব্যবহার করে ভুয়ো নাম তোলা হয়েছে, নামের বানান বদলে ডুপ্লিকেট এন্ট্রি করা হয়েছে, ত্রাণ পেতে কাটমানি দিতে হয়েছে ঝড়ে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষকে। এই সমস্ত অভিযোগ তুলেছেন, অভিযোগ দায়ের করেছেন অভিজিৎ দাস ওরফে ববি। প্রায় 30,000-এর মতো ঘরকে এখানে জমা দেওয়া হয়েছে। প্রচুর পরিমাণে ভুয়া ডকুমেন্টস, ভুয়া নাম, ভুয়া অ্যাকাউন্ট দিয়ে টাকাগুলো সব তুলে নেওয়া হয়েছে। বাবার নামে জায়গায় ফোন নাম্বার দেওয়া হয়েছে, পুরো টাকা বরবাদ করা হয়েছে। শুধু তা নয়, আপনি যখন দেখবেন যেখানে প্রত্যেকটা ডকুমেন্টসে লেখা আছে, ভিডিও যখন এগুলো পাস করে সব জায়গায় লেখা আছে রেফার্ড বাই অভিষেক ব্যানার্জি। কিচ্ছু টাকা পয়সা কিছু পাওয়া যায়। এই খাতা কলমে দেখা যাচ্ছে আপনি পেয়েছেন, আপনারা আর বলছেন না। না, কোনো টাকা পয়সা এখানে কিছু পাওয়া যায় না। টাকা পেয়েছি না বলছেন? না, আমরা কোনো কিচ্ছু পাইনি। আমাদের সব নৌকোদনি ক্ষতি খেজরা হয়েছে আমপানের সময়। হ্যাঁ, সে আমরা নিজেরাই সব ধার দেনা করে সারিয়েছি। হরিণডাঙ্গায় একাধিকবার গিয়েছিলুম, তো বলো কই না তোমাদের জন্য তো কই কোনো কিছু ব্যবস্থা নেই। আবার 100-200 করে টাকাও দিতে হয়েছে এরকম ভাবে। টাকাও দিতে হয়েছে আপনাদের? হ্যাঁ। কেন? মাছ খাওয়াতে হয়েছে, মিষ্টি খাওয়াতে হয়েছে, টাকা পাবে তোমরা বলে তারা কাগজপত্র সব লিখে নাকি নিয়ে চলে গেল। আবার কাগজ জমা দাও, ফটো তোলো, ফটো জমা, সব কিছু জমা দেওয়া। টাকা তাহলে কত পেলেন? কিচ্ছু পাইনি। তাও 10,000 হয়তো নিয়ে গেছে, 200 জনের নাম করে 10,000 লিখেছে, এটাও তো হতে পারে। টাকাগুলো তো আপনার, তাদের 10,000-এর মধ্যে তো আপনারা পাননি বলছেন? আমরা তো একটাও টাকা পাইনি, একটা টাকা বলে পাইনি। আজকে বিধানসভায় তুমুল উত্তেজনা। একেবারে কুণাল ঘোষকে পাঁজা কোলা করে তুলে বের করে দেওয়া হলো, সাসপেন্ড করা হলো একদিনের জন্য। আজকের জন্য কুণাল ঘোষকে সাসপেন্ড করে দেওয়া হলো। অভিযোগ, আখরুজ্জামান, নব তৃণমূলের বিধায়ক আখরুজ্জামান, তিনি যখন বক্তব্য পেশ করছিলেন তখন কুণাল ঘোষ তাকে বারবার বাধা দেন। কুণাল ঘোষ বারবার বাধা দেন, তখন বারবার অন্যান্য বিধায়করা তাকে থামতে বলেন, কিন্তু তিনি থেমে থাকেননি। এরপরেও স্পিকার অনুরোধ করেন বারবার থেমে যাওয়ার জন্য, বসে পড়ার জন্য, কিন্তু তাতে নারাজ কুণাল ঘোষ। এরপরে হুঁশিয়ারিও দেন স্পিকার। তিনি বলেন আপনাকে বের করে দেওয়া হবে, সাসপেন্ড করে দেওয়া হবে। গোটা বিষয়টি শুনুন। এবং স্বরাষ্ট্র পার্বত্য বিষয়ক বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী নামটা কেটেছেন ও শুভেন্দু অধিকারী, প্রতিমন্ত্রী বিশাল লামা, প্রত্যেক ডিবেটের 2026-27
আমি আবার বলছি, আপনি যদি না বসেন আমি বার করে দিতে বাধ্য হবো আপনাকে। আপনি যদি না বসেন তাহলে আমি বার করে দিতে বাধ্য হব আপনাকে। যেই বললেন রথীন্দ্র বোস, তারপরেও কুণালকে থামানো যায়নি। তারপরে মার্শাল ডেকে বের করে দেওয়া হলো, চ্যাংদোলা করে বের করে দেওয়া হলো বিধানসভার কক্ষ থেকে কুণাল ঘোষকে। দেখুন সেই বের করে দেওয়ার ছবি, বের করে দেওয়া হচ্ছে। বারবার শুয়ে পড়ার চেষ্টা করছেন, বসে পড়ছেন ধাক্কাধাক্কিতে। কুণাল ঘোষকে বের করে দেওয়া হলো বিধানসভার পক্ষ থেকে। মুখ্যমন্ত্রী তিনি অনুরোধ করলেন স্পিকারকে যে বিখ্যাত হতে দেবেন না, একদিনের জন্য সাসপেন্ড করুন। একদিনের জন্য তারপরে স্পিকার সাসপেন্ড করলেন। বিধানসভায় এমন অসভ্যতা দেখেননি, বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে। প্রতিবাদ অনেক রকম হয়, 5 বার 7 বার 8 বারের বিধায়করাও আছেন। এই রকম অসভ্যতা আমি বিধানসভায় আমরা আগে দেখিনি। আমরাও বিরোধী দলে ছিলাম, শাসক দলে ছিলাম, আছি। মাননীয় আখরুজ্জামান সাহেব এই বিধানসভার অনেক দিনের মেম্বার, প্রাক্তন মন্ত্রী। উনার বাবা হাবিবুর রহমান সাহেব মুর্শিদাবাদ জেলার আপামর মানুষের একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। আজকে যেভাবে মমতাপন্থী তৃণমূলের একজন সদস্য তাকে কার্যত শারীরিকভাবে নির্যাতন করতে এগিয়ে গেছিলেন, আমি মুখ্যমন্ত্রী হিসাবে এবং লিডার অফ দি হাউস হিসাবে এর তীব্র নিন্দা করছি। আর যাকে বাধা দিচ্ছিলেন কুণাল ঘোষ, বারবার আমরা দেখলাম যাকে বাধা দিচ্ছিলেন সে আখরুজ্জামান। যিনি নিন্দা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাকে বাধা দেওয়ার, সে আখরুজ্জামান কি বললেন দেখুন। কুণাল ঘোষ কি বলেছেন আমার জানা নেই। আমি বিধানসভার সদস্য হিসাবে ওনার অনেক সিনিয়র। আমি অপোজিশন চিফ হুইপ হিসাবে আমি আমার দায়িত্ব এবং কর্তব্য সম্বন্ধে সচেতন এবং সজাগ। চিফ হুইপ আমরা কে কবে কি বলবেন না বলবেন প্রতিদিন বলতে চাইলে তো বলতে দেওয়া যায় না। সেহেতু নিশ্চয়ই ওনার ধৈর্য রাখা উচিত ছিল। যখন সময় হতো বা কোনো সাবজেক্ট থাকলে নিশ্চয়ই ওনাকে বলার আমরা সুযোগ দিতাম। কিন্তু উনি যেভাবে আচরণ করেছেন সারা দেশের মানুষ দেখলো, উনি মারমুখীভাবে আমার সামনে এসে দাঁড়ান। ওনার এরকম আচরণে আমি হতভম্ব। মুখ্যমন্ত্রী নিজে হাউসে দাঁড়িয়ে বিবৃতি দিয়েছেন, কাস্টোডিয়ান অব দি হাউস স্পিকার তার জাজমেন্ট দিয়েছেন। আমি মুখ্যমন্ত্রী সহ স্পিকারকে ধন্যবাদ জানাই। চ্যাংদোলা করে বের করে দেওয়া হলো কুণাল ঘোষকে। ধাক্কাধাক্কিতে বসে পড়লেন, শুয়ে পড়লেন। বিধানসভার কক্ষ থেকে বের করে দেওয়ার পর তিনি কিছুটা অসুস্থ হয়ে পড়লেন বলে দাবি। তারপরে কুণাল ঘোষ কি বললেন দেখুন। সরকার পক্ষের মুখ্য সচেতক সরকারের দিকে সবার নাম দেন, বিরোধী পক্ষের মুখ্য সচেতক বাকিদের বক্তাদের নাম দেন। এর আগেও একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় শোভনদা আমার নাম দিয়েছিলেন, দেয়নি। তার বদলে আলিফাকে দিয়েছে। আলিফা যে তৈরি হয়ে আসবেন তারও কোনো স্কোপ নেই, কারণ তিনি জানেন না। আখরুজ্জামান বললেন, কুণালদা আপনার সঙ্গে আমার সম্পর্ক খারাপ না, কিন্তু আমার উপর ইনস্ট্রাকশন আছে, আমি আপনার নামটা দিতে পারবো না। এটা কোনো কথা? বিধানসভায় আমি একটা ইলেক্টেড। তারা প্রকৃত বিরোধী চাইছেন না, তারা সাজানো পুতুল চাইছেন কিছু। আখরুজ্জামান আমাকে বলতে দিচ্ছে না, হ্যাংলার মতো নিজে বলবে। ওরা কি বিরোধিতা করবে? দিনের পর দিন আমার কণ্ঠরোধ করা হবে, আমাকে বলতে দেওয়া হবে না। এসব পোশাকগুলোকে দিয়ে বক্তৃতা করাচ্ছে। বিজেপির কয়েকজনকে দেখলাম যেন বি টিমকে আগলে রাখতে পুরো মরিয়া, আর প্রতিবাদ করতে গেলে চ্যাংদোলা করে বার করে দেবে। কুণালের নাম ছিল, কুণালের নাম নেই, সেখানে আলিফার নাম দিয়ে দেওয়া হয়েছে, অথচ ও জানে না ওর নাম দেওয়া হয়েছে। অর্থাৎ পুরুষদীয় রীতিনীতির যে মিনিমাম এবিসিডি সেটা ওরা জানে না। টার্গেট কুণাল, কুণালকে ওরা বলতে দেবে না। কি কারণে বলতে দেবে না? আমি যদি নাম দিই, আমার দলের নেতা আমি নাম দিলে ও দিতে বাধ্য। এটাই পুরুষদীয় নিয়ম।
অথচ সেই নিয়ম ওরা মানছে না। ও নাটক, মরা গাঙে বান এনেছে, জয়মা বলে ভাষা তরিও বেঁচে গেছে। অর্থাৎ নাটক, খিচমেরি ফটো, অপ্রাসঙ্গিককে প্রাসঙ্গিক করে তোলার একটা চেষ্টা। এগুলো বিধানসভার ভেতরে মানায় না। যেগুলো পুলিশের প্রিজন ভ্যানে মানায়, যেটা কোর্ট চত্বরে মানায়, যেটা সেন্ট্রাল লকআপের গেটে মানায়, এই পবিত্র সদনের গেটে দাঁড়িয়ে এটা মানায়। ওর কণ্ঠরোধ কে করেছে? দুই সৎ ভাইয়ের ঝগড়া, কে আসল সম্পত্তিটা পাবে বাপে, কে জোড়া ফুল নেবে, কে সর্ষে ফুল নেবে, তার লড়াই চলছে ওদের। আর কণ্ঠরোধ করলো বিজেপি। রাজ্যের বিভিন্ন পুরসভায় দুর্নীতি প্রমাণিত। অর্থ দপ্তরের স্পেশাল অডিটে বিস্ফোরক চাঞ্চল্যকর তথ্য। বিভিন্ন পুরসভা, জলপাইগুড়ি জেলা, বাঁকুড়া জেলা, উত্তর 24 পরগনা জেলা, এই সমস্ত জেলা, শুধু তাই নয়, হুগলি, পূর্ব বর্ধমান, এই সমস্ত জেলায় দুর্নীতির প্রমাণ। তৃণমূল জামানায় টেন্ডারে অনিয়মের অভিযোগ, বিল দেওয়া, প্রকল্প বাস্তবায়নেও অনিয়মের অভিযোগ, আর্থিক লেনদেনে একাধিক অনিয়মের অভিযোগ। আধিকারিক ও জনপ্রতিনিধিদের চিহ্নিত করা হচ্ছে। প্রমাণ মিললে কড়া পদক্ষেপ করবে সরকার। আমাদের প্রতিনিধির প্রতিবেদন। এই অডিটটা হবে কোথায় কোথায় দুর্নীতি হয়েছে, কাজের কোয়ালিটি কি হয়েছে, কাজের কোয়ালিটি যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা বিলগুলো ছাড়বো। তো এই পুরো বিষয়টা নিয়ে একটা অডিট কমিটি বানানো হয়েছে। তৃণমূল জামানায় একের পর এক পুরসভার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। অর্থ দপ্তরের স্পেশাল অডিট সেলের তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। উত্তর 24 পরগনা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, জলপাইগুড়ি জেলার 6টি পুরসভায় এরকমই আর্থিক দুর্নীতির তদন্তে প্রমাণ পাওয়া গিয়েছে। 30 কোটি টাকারও বেশি টাকার দুর্নীতির প্রমাণ পেয়েছে অর্থ দপ্তরের স্পেশাল অডিট সেল। আর এবার তার জেরে জনপ্রতিনিধি থেকে শুরু করে ইঞ্জিনিয়ার শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার পথে এগোচ্ছে অর্থ দপ্তর। তার কারণ সরকারি অর্থ নয় ছয় করা হয়েছে। তৃণমূল জমানায় এই পুরসভাগুলিতে টেন্ডারে অসঙ্গতি, অর্থ বিল অর্থাৎ বিভিন্ন যে প্রকল্প তার জন্য যে খরচের যে বিল, সেই বিলের ক্ষেত্রে অসঙ্গতি, যে বিল হয়েছিল তার থেকে বেশি হিসেব দেখানো, অর্থাৎ অডিটে একের পর এক দুর্নীতির প্রমাণ পাওয়া গিয়েছে। আর সেই কারণেই এবার জনপ্রতিনিধি থেকে শুরু করে ইঞ্জিনিয়ার অর্থাৎ পুরসভার সঙ্গে যারা যারা যুক্ত ছিলেন এই দুর্নীতির অভিযোগে তাদের সকলের বিরুদ্ধে এফআইআরও পর্যন্ত করতে চলেছে রাজ্য সরকার বলেই সূত্রের খবর। তবে শুধুমাত্র 6টি পুরসভা নয়, আরও একাধিক পুরসভা এই মুহূর্তে স্ক্যানারে রয়েছে, যার তদন্ত অর্থ দপ্তরের স্পেশাল অডিট সেল করছে। প্রাথমিকভাবে রাজ্যে সরকার পালাবদলের পর পুর ও নগর উন্নয়ন দপ্তরের তরফে এই পুরসভাগুলির বিরুদ্ধে তদন্ত শুরু করার পর কিছু দুর্নীতির নথি আসে এবং তারপরেই রাজ্যের অর্থ দপ্তরের কাছে তার তদন্ত করার জন্য বলা হয় পুর ও নগর উন্নয়ন দপ্তরের তরফে। তারপরেই অর্থ দপ্তরের স্পেশাল অডিট সেল এই তদন্ত শুরু করে। আর সেই তদন্তেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য। ক্যামেরায় কুণাল চৌধুরীর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। বিজেপি সরকারের আরও এক প্রতিশ্রুতি পূরণ। ডিএর পর এবার 7ম বেতন কমিশন। 7ম পে কমিশন 45 দিনের মধ্যে প্রতিশ্রুতি ছিল 7ম পে কমিশন গঠন হবে 45 দিনের মধ্যে। সরকারে এলে পরে 22শে জুলাই সেই 7ম পে কমিশন গঠনের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 22শে জুন রাজ্য বাজেটে 20% ডিএ ঘোষণা। 22শে জুলাই রাজ্যে 7ম পে কমিশন গঠন। বেতন ভাতা ডিএ নিয়ে পর্যালোচনা করবে কমিশন। পেনশন সংক্রান্ত সুপারিশ করবে কমিশন। 6 মাসের মধ্যে চূড়ান্ত সুপারিশ জমা। মুখ্যমন্ত্রীর যে প্রতিশ্রুতি ছিল সেই প্রতিশ্রুতির মতোই তারা কাজ করছেন। আমরা আশাবাদী যে এই পে কমিশন অন্তত অভিরূপ সরকারের মতো পে কমিশন হবে না যারা বিয়ের অধিকারটাকে কেড়ে নিয়েছে। এই পে কমিশন অন্তত ন্যায়সঙ্গতভাবে কাজ করবে এবং কর্মচারীদের যে বক্তব্য থাকে পে কমিশনের কাছে সেই বক্তব্যগুলো যথাযথভাবে এবং যত্ন সহকারে কমিশন শুনবে। ঘোষণা মাফিক রাজ্যে গঠন হলো 7ম পে কমিশন। 7ম পে কমিশনের চেয়ারম্যান করা হলো কেন্দ্রীয় সরকারের অর্থ দপ্তরের অবসরপ্রাপ্ত আইএস অতনু চক্রবর্তীকে। অতনু চক্রবর্তীর পাশাপাশি 2 জন অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞকেও রাখা হলো এই 7ম বেতন কমিশনে। 6 মাসের মধ্যেই 7ম বেতন কমিশন তারা তাদের রিপোর্ট জমা দেবেন।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্য বাজেট পেশ করার সময় ঘোষণা করেছিলেন যে সপ্তম বেতন কমিশন তারা গঠন করবে এবং 6 মাসের মধ্যেই তারা তাদের রিপোর্ট দিতে বলবেন এবং সেই মোতাবেক সপ্তম বেতন কমিশনকে স্পষ্ট জানানো হয়েছে রাজ্য অর্থ দপ্তরের তরফে নির্দেশিকা জারি করে যে 6 মাসের মধ্যেই তারা তাদের রিপোর্ট জমা দেবেন। সেক্ষেত্রে প্রয়োজনে তারা অন্তর্বর্তীকালীন রিপোর্ট বা ইন্টেরিয়াম রিপোর্টও দিতে পারেন। সপ্তম বেতন কমিশনকে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের বর্তমানে যে বেতন কাঠামো সেটা তারা পর্যালোচনা করবেন, অন্যান্য রাজ্যের সরকারি কর্মচারীদের বর্তমানে যা বেতন কাঠামো সেটা তারা পর্যালোচনা করবেন এবং পর্যালোচনা করে তারা তাদের মতামত জানাবেন। শুধু তাই নয়, সপ্তম বেতন কমিশন রাজ্য সরকারি কর্মচারীদের বর্তমানে বেতন কাঠামো থেকে শুরু করে ডিএ বিভিন্ন বিষয় পর্যালোচনা করবে, এমনকি পেনশনভোগী যারা রয়েছেন তাদেরও বিভিন্ন বেতন কাঠামো অর্থাৎ তারা যে বিভিন্ন পরিষেবা পান বা বিভিন্ন খাতে বেতন পান সেগুলিও তারা পর্যালোচনা করবেন এবং পর্যালোচনা করে তারা তাদের রিপোর্ট জমা দেবেন। আগামী 6 মাসের মধ্যেই এই রিপোর্ট জমা দেবে সপ্তম বেতন কমিশন। বিজেপির সংকল্পপত্রে দেওয়া ছিল যে সপ্তম বেতন কমিশন তারা ক্ষমতায় এলেই গঠন করবে। ক্ষমতায় আসার 2 মাসের মধ্যেই রাজ্যে তৈরি হলো সপ্তম বেতন কমিশন। ক্যামেরায় কুণাল চৌধুরীর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলা ঘোষণার আবেদন জানালেন মথুরাপুরের সাংসদ বাপি হালদার। তিনি আজকে সংস্কৃতি মন্ত্রী, কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র শেখাওয়াতের কাছে এই আবেদন জানালেন। গঙ্গাসাগরকে জাতীয় মেলা ঘোষণার আর্জি গজেন্দ্র শেখাওয়াতের কাছে বাপি হালদারের। পশ্চিমবঙ্গের মানুষ, গঙ্গাসাগরের মানুষ বহুদিন ধরে অপেক্ষা করছিল যে গঙ্গাসাগর মেলাটাকে কবে জাতীয় মেলায় ঘোষণা করা হবে। অত্যন্ত গর্বের বিষয় এবং আনন্দের বিষয় এটাই। আন্তরিকভাবে মাননীয় মন্ত্রী বিষয়টি দেখলেন এবং তিনি কথা দিলেন যে অ্যাজ সুন অ্যাজ পসিবল তিনি গঙ্গাসাগরকে জাতীয় মেলা ঘোষণা করার জন্য যা যা করার সেটা করবেন। আজকে আমি তাকে একটি লেটার দিলাম এবং তিনি প্রাপ্তি স্বীকার করলেন এবং বললেন মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও ইতিমধ্যে তার সাথে কথা বলেছেন। কেন্দ্রীয় সরকার অত্যন্ত তৎপর, খুব দ্রুততার সঙ্গে গঙ্গাসাগর মেলা জাতীয় মেলা ঘোষণা হতে যাচ্ছে। এটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। মাননীয় মন্ত্রী সেটা আমাকে জানালেন।